ছবি হিটের চেয়ে সাকসেস পার্টির আয়োজন বেশি। ওদিকে আবার স্ক্রিনিং কমিটি ঠিক করে দিচ্ছে কোন কোন ছবি রিলিজ হবে, এমনটা কিন্তু অন্য কোনো ইন্ডাস্ট্রিতে আবার দেখা যায় না। তারপরে আবার একে অপরের দিকে বিদ্বেষ ছড়ানো, ফেডারেশনের বিরুদ্ধে মামলা, তারপরে আবার সেই ফেডারেশনের বিরুদ্ধে যারা মামলা করে তারাই আবার ফেডারেশনের দিকে ঝুঁকে গিয়েছেন এরকম মাথা নিচু করে। আজকে 2025-এ বাংলা ইন্ডাস্ট্রি, টলিউড মানে যত কাণ্ড টলিউডে, এটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করছি। তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো যে কেমন গেল 2025 টলিউডের এই বাংলা ইন্ডাস্ট্রি। বাংলা ইন্ডাস্ট্রি কি নিয়ে আজকে যদি কেউ ঘাটিয়া বলে, কটাক্ষ করে, তখন কিছু কিছু পরিচালক, কিছু কিছু ব্যক্তিত্বরা লেখালেখি শুরু করেন যে বাংলা সিনেমাকে ঘাটিয়া বলছেন, এত বড় সাহস। কিন্তু আজকে আমি তো দেখছি নিজেরাই নিজেদেরকে এরকম উপহাস্য প্রমাণ করার একটা ন্যূনতম চেষ্টা এই 2025 সারা বাংলা দেখলো। তাহলে তোমাদের থেকে কি শিক্ষা নেওয়া যাবে, চলো বিস্তারিত আলোচনা করি। টলিউডের সব থেকে পছন্দ ফ্যামিলি ড্রামা, এখন একটা ঘরানা হয়ে গিয়েছে ফ্যামিলি ড্রামা। কমার্শিয়াল ছবিকে মানে পাত্তা না দিয়ে কতক্ষণ একটা ফ্যামিলি ড্রামা দর্শকদের সামনে উপস্থাপন করবেন, বোরিং প্যান প্যানে ফ্যামিলি ড্রামা। কমার্শিয়াল ছবির কথা, সিঙ্গেল স্ক্রিনের কথা ভুলে গেছেন মালুম। তো সেই ফ্যামিলি ড্রামা করতে গিয়ে নিজেদের ফ্যামিলির মধ্যে একটা অসাধারণ ড্রামা বাঙালিরা দেখলো, সারা ইন্ডিয়ার মানুষজন বলতে গেলে দেখে ফেলেছে যে কিরকম একে অপরের দিকে কাদা ছোড়াছড়ি। এটা আগেও চলছিল যে একে অপরের ছবির প্রশংসা করার পাশাপাশি কিছুটা, কিন্তু 2025-এ রঘু ডাকাত রক্তবীজ 2-কে কেন্দ্র করে যে পরিমাণ রেষারেষি, যে পরিমাণ একে অপরের দিকে বিদ্বেষ ছড়ানো, সেটা মনে হয় এই বাংলা ইন্ডাস্ট্রিতে আর সেভাবে দেখা যায়নি। এবং এই 2025টা সেই কারণে উল্লেখযোগ্য, স্মরণীয় হয়ে থাকবে। এবারে যদি দেখি কিছু কিছু ছবির হিটের চেয়ে সাকসেস পার্টির সংখ্যা অনেক অনেক বেশি। ছবির কালেকশন ধরো, ছবির বাজেট ধরো কোটি টাকার উপরে, কিন্তু কালেকশন ওই টেনে টেনে 10 লাখ, অথচ কটা করে সাকসেস পার্টির নজির হয়েছে। নিজের ছবির টিকিট কেটে হল ভরানোর ট্রেন্ডও হয়েছে। তবে ভুয়ো বক্স অফিস কালেকশন দেওয়ার ক্ষেত্রে এবছর বাকি সব বছরকে পিছনে ফেলে দিয়েছে। ইয়েস, 2024-এ ফেডারেশনের বিরুদ্ধে যে পরিচালকদের সংঘাত ছিল, সেটা 2025-এতে একটা অন্য মাত্রা লেভেল পর্যন্ত পৌঁছায়। ফেডারেশনের বিরুদ্ধে কিছু পরিচালকরা মামলা করেন এবং এর মধ্যে আদালত মুলতবি করে দিলে কিছু কিছু পরিচালক তারা ফেডারেশনের দিকে ঝুঁকে গিয়েছেন, মানে মাথা নত করা কাকে বলে। কারণ পরিচালকরা কোন ঠাসা হয়ে গিয়েছিলেন। তাদের মধ্যে কিছু পরিচালক, মামলাকারীরা, যেমন পরমব্রত চট্টোপাধ্যায়, সুদর্শন রায়, তারা ফেডারেশনের সঙ্গে কিছুটা সমঝোতা করে নিয়েছেন, কিন্তু অনির্বাণ ভট্টাচার্য এখনো পর্যন্ত সেই সমঝোতা করতে পারেননি। তার জন্য তার মাসুলও তিনি গুনছেন। অনির্বাণ ভট্টাচার্যের হাত থেকে অনেক কাজ মানে শোনা যাচ্ছে চলে গিয়েছে। যে কটা কাজ তার হাতে ছিল সে কটাও প্রায় স্থগিত। আর কিছু ওয়েব সিরিজ, মুভি এই মুহূর্তে তার হাতে নেই। রঘু ডাকাতি তার লাস্ট ছবি ছিল, সেখানেও তাকে নিয়ে অনেক মানে জল্পনা হচ্ছিল যে অনির্বাণ ভট্টাচার্যকে মানে কি বলবো, কাজ আর পাবে না, এরকম নানান রকম নিউজ মিডিয়ায় লেখালেখি দেখা গিয়েছিল। এবছরের উল্লেখযোগ্য একটা ঘটনা স্ক্রিনিং কমিটি। এই স্ক্রিনিং কমিটিতে ফেডারেশন এবং ইম্পার সদস্যরা, কিছু প্রযোজক, পরিচালক এবং এক্সিবিউটর এবং ডিস্ট্রিবিউটররা আছেন। আর এই স্ক্রিনিং কমিটি নাকি কোন ছবি কখন আসবে এবং কটা শো পাবে সেটা নাকি এই স্ক্রিনিং কমিটি ঠিক করে দেবে। মানে এরকম কোনো ঘটনা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে আছে বলে অন্তত আমার জানা নেই। আর জানুয়ারির মাঝামাঝি সময় নাকি স্ক্রিনিং কমিটি একটা ক্যালেন্ডার তৈরি করবে, সে কোন ছবি কোন সময় আসবে, এবং প্রাইম ডেতে নতুন নতুন পরিচালক, নতুন নতুন প্রযোজকদের ছবি, কোন ছবি মানে প্রাইম টাইম শো পাবে সেটাও নাকি ঠিক করবে এই স্ক্রিনিং কমিটি। তবে আমার কাছে একটা প্রশ্ন রইল, দেবী চৌধুরানী ছবিটা নতুন প্রযোজক ছিল, তারা কেন প্রাইম টাইম ছবিতে প্রাইম টাইম শো পেলো না? সেটা আমার কাছে কোশ্চেন, আমার ওই কোশ্চেনটা থেকে গেল। এর কোনো সুরা হয়নি, নিষ্পত্তি হয়নি। স্ক্রিনিং কমিটি যখন থেকে হয়েছে তখন থেকেই একটার পর একটা ঝামেলা, সমাধান সলিউশন কিছু হচ্ছে না। গত শনিবার এই স্ক্রিনিং কমিটি আদৌ থাকা উচিত কিনা সেটা নিয়ে একটা ভোটাভুটি হয়, ভোট গণনা করা হয়, এবং সেই ভোটে একমাত্র দেবদা সমর্থন জানাননি। দেবদাকে পুজোয় ছবি আনতে মানা করায় দেবদা রীতিমতন ক্ষুব্ধ হয়েছিলেন। একটা খারাপ লাগার জায়গা তার মধ্যে তৈরি হয়েছে, তাই দেবদা
কে ফোন করে ভোট চাওয়া হলে তিনি নোটায় ভোট দেন, মানে না বলারই একটা সামিল বলা যায়। সো এই নিয়ে দেবদার সঙ্গে অনেক প্রযোজক পরিচালকরা কিছু কিছু সংঘাত বাঁধানোর চেষ্টা করছেন, এর এমনটাই খবর। তারপরে এই স্ক্রিনিং কমিটি 12:1 ভোট হয়েছে, যেখানে এইখানে ভোটে সমর্থন জানিয়েছেন নিষ্পাল সিংহ রানে, শ্রীকান্ত মোহতা, শিবপ্রসাদ সহ আরো কিছু প্রভাবশালী ব্যক্তিত্বরা। এবছরে সেরা চর্চায় রয়েছেন দেবদা এবং শুভশ্রী। দুরকম ভাবে দুজনেই চর্চা রয়েছেন। যেমন ধূমকেতু দিয়ে যদি শুরু করা হয়, তাদের জুটি নিয়ে, তাদের বিচ্ছেদ, তাদের প্রেম নিয়ে বারবার সমাজ মাধ্যমে আলোচনা হয়েছে। এবার তাদের বিচ্ছেদের পরে শোনা গিয়েছিল তারা আর কখনো ছবি করবেন না, কিন্তু পড়ে থাকা একটা প্রজেক্ট ধূমকেতু রিলিজ করা হয় এবং তারপরে তারা মান অভিমান ভুলে ছবির সাথে একসাথে হয়েছিলেন। সেটা নিয়ে যেভাবে তোলপাড় হয়ে গিয়েছিল সেটা মানে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। এবং ধূমকেতু ছবিটা কতটা ভালো সেটা নিয়ে আমি তর্ক নাই বা করলাম, কিন্তু ধূমকেতু ছবির যে ব্যবসা এবং দেবদার এই বছর ধূমকেতু, রঘু ডাকাত এবং প্রজাপতি 2 ভালো ব্যবসা দিচ্ছে। দেবদার চর্চায় রয়েছেন এবং শুভশ্রীকেও বললে কম বলা হবে, শুভশ্রীকে বললেও কম বলা হবে, কারণ শুভশ্রীর লহগৌরাঙ্গের নামে গৃহপ্রবেশ, তারপরে তোমার অনুসন্ধান ওয়েব সিরিজে তার কাজ যথেষ্ট প্রশংসিত হয়েছে। এবং শুভশ্রীকে কেন্দ্র করে মেসির সাথে যে ছবি তোলা নিয়ে বিতর্ক এবং একটার পর একটা তাকে নিয়ে কন্ট্রোভার্সি, সেই জন্য দেবদা এবং শুভশ্রী বলতে গেলে চর্চা রয়েছেন। শুভশ্রীকেও তার নিয়ে তারা ছবি বানাতে চাইছেন এবং বছর শেষে বলা যায় যে দেবদা এবং শুভশ্রী বড় চর্চায়। আর এই বছরে দি একেন বিভীষিকা এবং ধূমকেতু ছাড়া বড় ধরনের কোনো বাংলা ছবির সাকসেস সেভাবে দেখা যায়নি। কিছু ছবি ভালো ব্যবসা করেছেন, আরো ভালো ব্যবসা করতে পারতো, কিন্তু বাজেটের বাড়বাড়ন্তের কারণে সেই ছবির লাভের মুখ দেখেনি। তার সেটা হচ্ছে দেবী চৌধুরানী কথা যদি আমি উল্লেখ করি, দেবী চৌধুরানীর বাজেট প্রচুর, কিন্তু এই যে রঘু ডাকাত এবং রক্তবীজ 2 নিয়ে যেভাবে কন্ট্রোভার্সি হলো, স্ক্রিনিং কমিটি যদি সেই ছবিটায় মদত দিতেন, তিনি যদি প্রাইম টাইম শো দিতেন, এখন তিনি বলছেন যে এখন সেই কমিটি বলছে প্রাইম টাইম শো দেবেন, কোন প্রযোজক নতুন প্রযোজককে দেওয়া হবে, কিন্তু এটা যদি আগে ঠিক থাকতো তাহলে দেবী চৌধুরী একটা মাইন্ড ফলো হতে পারতো বলে আমার মনে হয়। এবং একটা কথা বলি যে এই বছর নেতিবাচক ঘটনা সব থেকে বেশি, ইতিবাচক ঘটনা খুবই কম। একটা উল্লেখযোগ্য ঘটনা, পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়, সে ভেনিসে চলচ্চিত্র বিভাগে পুরস্কার পায় এবং সেটা হচ্ছে অনুপর্ণা রায়ের জয়, এবং সে আশা করি আরো ভালো কাজ করবে। তবে 2025 টলিউডের জন্য একটা খারাপ অধ্যায়, মানে টলিউড ইন্ডাস্ট্রি রসিকতা এবং সার্কাসে ভরা, জোকারে ভরা এবং খিল্লি ওড়ানোর মতন একটা বিষয়বস্তু হয়ে উঠেছে এই 2025-এ। মানে এই টলিউড ইন্ডাস্ট্রি 2025-এ নিজেরাই নিজেদেরকে নিয়ে খিল্লি উড়িয়েছে। সাকসেস পার্টি এত পরিমাণে হয়েছে যে ছবির আদৌ কতটা ব্যবসা সফল সেটা খুঁজে পাওয়া যায়নি। সো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই বছরের সেরা ছবি তোমাদের কাছে কোনটা বলে মনে হয় আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। এই টলিউড ইন্ডাস্ট্রি কি মনে হয় পরের বছর কতটা এগিয়ে যেতে পারবে, কতটা মানুষের মুখে প্রচলিত হবে এই টলিউড ইন্ডাস্ট্রির নাম, নাকি এই 2025-এর মতন খিল্লির একটা বিষয়বস্তুর হয়ে থাকবে, নাকি সেই লেভেলটা আরও উন্নত মাত্রা নেবে? কি মনে হয় তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা অবশ্যই সেখানে গিয়ে ফলো করে দাও। তবে সবশেষে একটা কথাই বলবো আমি, এই টলিউড ইন্ডাস্ট্রির নিজেদেরকে খিল্লির বস্তু না বানিয়ে, এত ফেডারেশন কমিটি স্ক্রিনিং কমিটি না করে, নিজেদের মধ্যে সমঝোতা করে বাংলা ইন্ডাস্ট্রিটাকে যেন এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে। আশা করি সব ঠিক হয়ে যাবে।